আমি এখন রয়েছি গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। এখানে গুহার মধ্যে থাকা 5 শিবলিঙ্গকে সমুদ্র দুবেলা স্নান করিয়ে দেয়। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তখন প্রায় শেষের দিকে, সেই সময় করাচি এখান থেকে খুব সামনে। সবকটা কামানি কিন্তু অষ্টধাতুর। এই রাস্তায় আসা যাওয়ার পথেই পড়বে জলন্ধর বিচ। বাইক অন হায়ার। এর আগে কোনোদিন স্পিড বোট চেপেছিস তুই? কোথায়? কোথায় লিসবন, কোথায় হাওড়া। 434 दारू की दुकानें हैगी। 434 दारू की दुकान। যারা আমার গুজরাট সিরিজ ফলো করছেন তারা জানেন আমি এখন রয়েছি দিউতে। এসেছিলাম দারোগা থেকে দিউয়ের ডিস্টেন্স 335 কিলোমিটার। সময় লাগা উচিত 6 থেকে 7 ঘন্টার মতন। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত কলকাতা থেকেও আপনি চলে আসতে পারেন এই দিউতে। কিভাবে আসবেন, কেমনভাবে ঘুরবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। চলে এসছি দিউয়ের বাস স্ট্যান্ডে। এখন বাজে 6:45। সূর্য ডুব্বো করছে। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন বাইক অন হায়ার লেখা রয়েছে। সেই বাইক করেই বা স্কুটি করেই আমি ঘুরবো পুরো দিউ শহরটা, দেখাবো আপনাদের। তবে আজকে নয়, কালকে। আমি রয়েছি এখন হোটেল ত্রিবেণীতে। এই হোটেলটার সঙ্গে রয়েছে অ্যাডজেসেন্ট বার। তবে এদের লিফট নেই, সিঁড়ি দিয়েই ওঠানামা। ঘরগুলো মোটামুটি ভাড়া 1300 থেকে 1500 টাকার মধ্যে। এখানে 8:30 9টার সময় আপনি হোটেলে বললেই কিন্তু ওরা বাইকের অ্যারেঞ্জমেন্ট করে দেবে, কিংবা আপনি বাস স্ট্যান্ডে গিয়েও বাইক নিয়ে নিতে পারেন। 400 টাকা সারাদিন, মানে সকাল 8টা 8:30 থেকে রাত্রির 8টা অবধি। আর তেল আপনার নিজের খরচা। 100 টাকা তেল ভরলে লেগে বেশি লাগবে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। পরের দিন সকালে হোটেলকে বলে একটা স্প্লেন্ডার বাইক আনিয়ে 100 টাকা তেল পুড়িয়ে বেরিয়ে পড়লাম। ভারী সুন্দর সমুদ্র দিয়ে ঘেরা এই দিউ। যেদিকেই যাবেন কিছু দূর এগোলেই সমুদ্রের দেখা পাবেন। আর এখানে সমুদ্রের জল নীল, সেই নীল জলের পাশ দিয়েই রাস্তা। আর একটা কথা বলে রাখি, হেলমেট আমাদের সঙ্গেই ছিল। ভিডিও তোলার সময় হেলমেটটা খুলতে হচ্ছিল। প্রথমেই চলে এলাম দিউ ফোর্ট। মুঘল সম্রাট হুমায়ুনের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গুজরাটের সুলতান শাহ বাহাদুর পর্তুগিজদের সাহায্য চেয়েছিলেন। আর সমুদ্র কেন্দ্রিক মশলার ব্যবসার জন্য ভারতবর্ষে পর্তুগিজদের একটা শক্ত ঘাঁটির দরকার ছিল। দিউ ফোর্টে এখনও কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা চালু হয়নি। খুব শিগগিরই এখানে কিন্তু 100 টাকা পার হেড টিকিট চালু হতে চলেছে। তাই সুযোগ পেয়েই পর্তুগিজরা সময় নষ্ট না করে সুলতান ও মুসলিম রাজত্বের সমস্ত দুর্গ ভেঙে নিজেদের কেল্লা তৈরি করে নেয়। আমি দাঁড়িয়ে রয়েছি এখন লাইট হাউসের ঠিক সামনেটাতে। এইখানটাতে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন এর 3 দিকে জল আর একদিকে স্থল, সেটা দিউয়ের দিক, আমার এদিকটা। 1535 সালে পর্তুগিজরা এই দুর্গ নির্মাণ শুরু করেন। সময় লেগেছিল 25 বছর। সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এই পোর্টটা খোলা থাকে। 426 বছর পর 1961 সালে তারা এই দুর্গ ভারত সরকারকে হস্তান্তর করেছিল। সবকটা কামানি কিন্তু অষ্টধাতুর, ঠান্ডা কুল, আর তলায় এটাতে হাত ধোয়া যাচ্ছে না, এত তেতে রয়েছে। এইটা কিন্তু লোহার। ভালোভাবে বোঝার জন্য আমি হেঁটেই দিউ ফোর্ট ঘুরেছি। কিন্তু চাইলে আপনি 50 টাকার টিকিটে ব্যাটারি চালিত এই গাড়িতে করে ফোর্ট ঘুরে দেখতে পারেন। আপাতত এখানে এই ধরনের 4টে ব্যাটারি চালিত গাড়ি দেখতে পেলাম। দিউতে পর্তুগিজদের তৈরি যে 3টে চার্চ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই সেন্ট পল চার্চ। চলে এলাম সেখানে। গথিক স্থাপত্যের এই অভিনব ভবনটি তৈরি হওয়া শুরু হয়েছিল 1601 সালে, শেষ হয় 1610-এ। এই চার্চটিকে ভারতে পর্তুগিজদের তৈরি অন্যতম সুন্দর চার্চ বলে গণ্য করা হয়।
আমি এখানে ঢুকেছিলাম প্রেয়ারের সময়, সুতরাং একদম ভেতরে ঢুকে ফটো তোলার মতন পজিশন ছিল না। উনিশশো ৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর ইতিহাসের আরও এক বীর গাথা লুকিয়ে রয়েছে ডুবে যাওয়া ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খুকরির সাথে। এই আইএনএস খুকরির নামাঙ্কিত একটি জাহাজ এই দিউ উপকূলে রাখা রয়েছে। ১০০ টাকার টিকিট কেটে আমি এখন ঢুকলাম সেই সময়ের যুদ্ধজাহাজ দেখতে। খুশি কে গীত গায়ে যা, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। আমি এখন রয়েছি আইএনএস খুগড়ির ওপরে। এই আইএনএস খুগড়ি পাকিস্তানের যুদ্ধজাহাজ হাঙ্গার তোপ মেরে বা যে করে হোক ডুবিয়ে দিয়েছিল 1971 সালে। এই পেছনেই এদের কামান, আর ভেতর দিয়ে যতখানি দেখানো যায় আমি চেষ্টা করব আপনাদের সামনে। হোক না 50 বছর আগের যুদ্ধজাহাজ, কিন্তু যুদ্ধজাহাজ তো আগে কোনোদিন যুদ্ধজাহাজে ঢোকার সৌভাগ্য হয়নি। ঢুকেই দেখি সামনে ডান দিকে একটা ছোট্ট রুম। সেখানে এই জাহাজের ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লার নামে একটা স্মৃতি ঘর বলা যেতে পারে। একটা ৩-৩.৫ ফুটের করিডোর দিয়ে মাঝে মাঝে মাথা উঁচু নিচু করে হেঁটে যাওয়া। ওপরে হাজার হাজার তারের কেবল আর দুদিকে লোহার দেওয়াল। তার মাঝে মাঝে বিভিন্ন রুম, কখনো সেটা কিচেন, কখনো বা খাবার জায়গা, কখনো বা রেস্ট রুম। এবার ইতিহাসের পাতায় একটু চোখ বুলিয়ে নি। সালটা 1971, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। আর ভৌগোলিকভাবে দিউয়ের এই অঞ্চল পাকিস্তানের করাচি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়। ওই সময়কালে ভারতীয় নৌবাহিনীর রেডার দিউ বন্দর থেকে প্রায় 56 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লুকিয়ে থাকা একটি পাকিস্তান সাবমেরিন শনাক্ত করে। সেই সময় ভারতীয় নৌজাহাজ খুগড়ি ছিল ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রিগেট। আইএনএস খুগড়ি সহ আরও 4 যুদ্ধজাহাজকে পাঠানো হয় সেই সাবমেরিনের মোকাবিলার জন্য। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্রনাথ মুল্লা। শনাক্ত হওয়া পাকিস্তান সাবমেরিন হাঙ্গারের 3টে টর্পেডোর শিকার হয় এই খুকরি। 18 জন অফিসার 176 জন নাবিককে নিয়ে দিউ উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় এই ভারতীয় যুদ্ধজাহাজ। ভেতর দিয়ে ঘুরে আবার বাইরে চলে এসেছি। এই দিউ উপকূলে আইএনএস খুগড়ির একটি মেমোরিয়ালও রয়েছে। সেখানে খুগড়ির একটি রেপ্লিকাও রাখা রয়েছে। এবার সিঁড়ি বেয়ে উঠে গেলাম ওপরের দিকে। যুদ্ধজাহাজ যখন তখন হেলিকপ্টার নামার ব্যবস্থা তো থাকবেই। এটাই সেই জায়গা। এই জায়গায় এলে বেশ একটা যুদ্ধ ফিল হবে। চারিদিকে কামান, গোলা বারুদ রাখার জায়গা। এই জায়গায় সেই সিনেমার মতন কামানের মিসাইল লঞ্চিং প্যাড দেখলাম, অর্থাৎ অনেকগুলো গোলা একসাথে ঢুকিয়ে দিয়ে একটা একটা করে বেরিয়ে যাবে কামানের মুখ দিয়ে। সেই গোলা ঢোকানোর জায়গাটাও এখন আমার চোখের সামনে। প্রসঙ্গত বলে রাখি, এই জাহাজের মিসাইল ছোঁড়ার ক্ষমতা ছিল 80 কিলোমিটার অবধি। এই জায়গাটা হলো জাহাজের চালকের রুম। শত্রুপক্ষের জাহাজকে নিশানা করার জন্য এবং সুষ্ঠুভাবে জাহাজ চালানোর জন্য জাহাজের সব থেকে উঁচু জায়গাটায় রয়েছে চালকের বসার ব্যবস্থা। একটা দূরবীন জাতীয় জিনিসও রয়েছে। এছাড়া জাহাজকে চালনা করার জন্য রয়েছে স্টিয়ারিং এবং অসংখ্য মনিটরিং মেশিন। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তখন প্রায় শেষের দিকে। সেই সময় করাচি, এখান থেকে খুব সামনে এই আইএনএস খুগড়ি করাচি বন্দরে আঘাত এনেছিল এবং করাচি বন্দর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় পাকিস্তানের জাহাজ হাঙ্গার এই আইএনএস খুগড়িকে কিন্তু ডুবিয়ে দেয় তোপ দেগে। তা সেই আইএনএস খুগড়ির স্মৃতির উদ্দেশ্যে 1989-এ আইএনএস খুগড়ির নামে আরও একটা জাহাজ তৈরি করা হয়। সেই জাহাজটা এখন অবশ্য রিটায়ার হয়ে গেছে এবং সেই জাহাজেই আমরা এসেছি। এটা কিন্তু অরিজিনাল আইএনএস খুগড়ি নয়, আইএনএস খুগড়ির স্মৃতির উদ্দেশ্যে তৈরি আরও একটা জাহাজ, যার নাম
খুকরি। সঙ্গে থাকুন। এই জাহাজ থেকে বেরোলেই ভারতীয় হিসাবে মনটা কিছুটা উদাস হবেই। দূরেই দেখা যাচ্ছিল পর্তুগিজদের তৈরি দিউ ফোর্ট। আমি এখানে রয়েছি অক্টোবর মাসের শেষের দিকে। দুপুরবেলা বেশ ভালোই গরম। দূরে দেখা যাচ্ছিল ঘোগলা বিচ। এই গরমে ব্রিজ ক্রস করে আর ঘোগলা বিচে যাওয়ার ইচ্ছে হলো না, বরং এই সময় একটু লেবুর শরবত খেলে মন্দ হয় না। শিয়ালদা লাইনে যাদের যাতায়াত আছে তারা ফটাস জল সম্পর্কে নিশ্চয়ই জানেন। এই ফটাস জলেরই একটি উন্নত সমীকরণ দিউ ফোর্টের কাছে ঠান্ডা লেবুর শরবত। स्वीट वाला नमकीन वाला। सुपर। এই রাস্তায় আসা যাওয়ার পথেই পড়বে জলন্ধর বিচ। এই আমার সামনেই রয়েছে সেই জলন্ধর বিচ। আর এই জলন্ধর বিচ থেকে এই দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে নাগোয়া বিচের দিকে, আর ঠিক তার উল্টো দিকে রাস্তাটা চলে গেছে ফোর্টের দিকে। আগেই বলেছি, সমুদ্রের পাশ দিয়ে কিন্তু এখানকার বেশিরভাগ রাস্তা। সমুদ্রের হাওয়া খেতে খেতে এই রাস্তায় ঘুরতে বিশেষ ক্লান্ত আপনি হবেন না। আমাদের পরবর্তী ডেস্টিনেশন গঙ্গেশ্বর মহাদেব মন্দির। দিউ থেকে 3 কিলোমিটার দূরে ফাদুম গ্রাম। এখানেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। সিঁড়ি নামতে গিয়ে প্রথমেই চোখে পড়বে নন্দীর মূর্তি, আর দেবী পার্বতীর ফটো। রয়েছেন গণেশ ও দেবী লক্ষ্মীও। আমি এখন রয়েছি গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। তা এইখানে নাকি পঞ্চপাণ্ডব এসেছিলেন যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তারপরে এখানে 1 2 3 4 5 5খানা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, এবং জোয়ারের সময়, এখন অবশ্য জোয়ারের সময় নয়, জোয়ারের সময় এখানে জলাভিষেক হয় প্রতিদিন এই শিবলিঙ্গগুলো। এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিলেন। সমুদ্রের ঢেউ এসে ক্ষণে ক্ষণে শিবলিঙ্গগুলোকে স্নান করিয়ে দেয়। একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ে গুহায়, আর শিবলিঙ্গগুলোকে ধুয়ে দিয়ে ফিরে চলে যায়। জোয়ারের সময় শিবলিঙ্গগুলো থাকে জলের তলায়, তাই সেই সময় শিবলিঙ্গগুলোকে পুজো করা যায় না। পুজো করতে হয় ভাটার সময়। এ মন্দিরে মূলত কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজেরাই পুজো দেন। পুজোর নৈবেদ্য অনেক সময় স্রোতের টানে দূর সমুদ্রে চলে যায়। এবার চললাম নাগোয়া বিচের দিকে। দিউ শহর থেকে নাগোয়া বিচের দূরত্ব 6 কিলোমিটার। দিউ শহর জুড়ে আপনি দেখতে পাবেন একটা গোড়া অথচ 2-3টে মাথাওলা তাল গাছের মতন দেখতে একটা গাছ। এই গাছগুলোরও কিন্তু একটা ইতিহাস আছে। এই হচ্ছে ওকা ফল, যে ফলের গাছ আমার চারদিকে রয়েছে। পর্তুগিজরা লিসবন থেকে এই ফলের গাছ এখানে এনে বীজ পুঁতেছিল। সেই ফলের শ্বাস খাচ্ছে হাওড়ার সৌমেন্দু। কোথায় লিসবন, কোথায় হাওড়া। বেসিক্যালি যে কোনো ফল মুখে দিলে যেরকম একটা টক মিষ্টি ভাব আসে, একদম নেই। খেতে তাল শাঁসের মতন,
না মিষ্টি না টক, মিষ্টি টকের কোনো ব্যাপারই নেই। তালের ফোবড়া খেয়েছেন? একদম কাইন্ড অফ দ্যাট, তালের ফোবড়ার মতো। অন্যান্য বিচে যেমন হাঁটতে কষ্ট হয়, লুজ বালি থাকে, নাগোয়া বিচের বালি কিন্তু একদম টাইট, হাঁটতে কোনো কষ্টই হচ্ছে না। সমুদ্রটা এখানে একদম ফ্ল্যাট, চান করার জন্য আদর্শ। এই নাগোয়া বিচে রয়েছে হরেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস। তাদের মধ্যে জেট স্কি, ব্যানানা স্কি, স্পিড বোট, প্যারাসেলিং, ডিস্কো রাইড অন্যতম। এত কিছু অপশানস দেখে এটাই ঠিক করলাম যে স্পিড বোট 300 টাকা পার হেড, ওটাই চাপি। বাকি অ্যাক্টিভিটিসের মধ্যে প্যারাসেলিং হচ্ছে ওখানে, আমি দেখতে পাচ্ছি, ওটা কিন্তু 1500 টাকা করে। আর ব্যানানা বোট আছে, জেট স্কি অবশ্যই আছে, ওটাও খুব ভালো লাগার মতন। এর আগে কোনোদিন স্পিড বোট চেপেছিস তুই? কোথায়? আমি এসছি নাগোয়া বিচে ঠিক দেওয়ালির আগে, সুতরাং এই নাগোয়া বিচ কিন্তু এখন অনেকখানি ফাঁকা, সবাই দেওয়ালির প্রস্তুতিতেই ব্যস্ত। সন্ধ্যাবেলা হোটেল থেকে পায়ে হেঁটে চলে এলাম জালন্ধর বিচে। क्या बनाओगे आप इधर? मेरा दीव फेमस मैगी है और लाइव चिप्स है, और इसमें क्या है, मेरे जो ये मसाले हैं ना, ये मैं हाथ से बनाते हूँ। আমরা এখন রয়েছি দিউতে। দিউতে একদম সমুদ্রের ধারে, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, একদম দিউ যে ফোর্ট আছে ঠিক ফোর্টের সামনেই। আপনার নাম क्या है भैया? भावेश जानी महाराज। भावेश जानी। ভাবেশ জানি মহারাজ, ওনার দোকানেই খাবো ফ্রেঞ্চ ফ্রাই, ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট মশলা, দেখা যাক কীরকম খেতে হয়। সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে হালকা একটা খিদে পেয়েছিল, আর সেখানেই দেখা হয়ে গেল এই ভাবেশ জানি মহারাজের সাথে। সমুদ্রের পাড়ে বসে মুচমুচে আলু ভাজা, তাই সই। সমুদ্রের ধারে মুচমুচে ফিঙ্গার চিপস, আর মশলা তো মহারাজের হাতে নিজে বানানো, সত্যি দারুণ খেতে। আমি রয়েছি এখন হোটেল ত্রিবেণীতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বার কাউন্টার রয়েছে, এই হোটেলের সঙ্গেই অ্যাডজাসেন্ট বার কাউন্টার। এই জায়গাটায় লিকারের দাম যে খুব একটা কম সেরকম কিন্তু কিছু নয়, যেহেতু গুজরাটে পাওয়া যায় না বা নিষিদ্ধ, সেই জন্য গুজরাটের লোকেরা কিন্তু এখানে বেশিরভাগ খেতে আসে। দিউ মোটামুটি সেফ, কিন্তু যখন আপনারা ঘুরতে আসবেন এখানে অনেকে ড্রাই ফ্রুট বিক্রি করে, তাদের থেকে সাবধান, মানে আমাকে যে গাইড ভদ্রলোক উনি বললেন। আর ক্যামেরা ফ্যামেরা ইত্যাদি নিয়ে যাচ্ছেন, সেগুলো সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কলকাতা থেকে ফ্লাইটে মুম্বাই হয়ে দিউ কিংবা গুজরাটের আমেদাবাদ থেকে সরাসরি দিউয়ের বিমান পরিষেবা আছে। তবে সবথেকে ভালো হয় আপনি যদি সোমনাথ মন্দির দর্শন করতে আসেন, সেখান থেকে গাড়িতে চলে আসতে পারেন দিউ। দূরত্ব মোটে 83 কিলোমিটার। সোমনাথ থেকে সাইট সিনের মধ্যেই দিউ পড়ে। পরের পর্বে যাচ্ছি আরব সাগরের তীরে
গুজরাটের সোমনাথ মন্দিরে, জানবো সেখানকার ইতিহাস এবং সোমনাথ থেকে ঘুরে দেখব গির রিজার্ভ ফরেস্ট। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ।